স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। অবশেষে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি তেল আমদানি উন্মুক্ত হচ্ছে। এতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মতো সরকারি সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবিও পারবে প্রয়োজন মতো জ্বালানি তেল আমদানি করতে। বিশেষজ্ঞরা বলছেন আমদানি উন্মুক্ত হলে কমে আসবে বিদ্যুতের উৎপাদন খরচও। আজ আমরা আলোচনা করব জ্বালানি তেল আমদানি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম এবং বারাকা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশে শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তেল ভিত্তিক ৪৫টি, এর মধ্যে ১৮টি সরকারি আর ২৭টি বেসরকারি খাতে। এসব কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ৩৬৫০ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্র চালাতে জ্বালানি তেল আমদানিতে একদিকে যেমন দীর্ঘ সময় লাগে, অন্যদিকে তেমন ভর্তুকি বাবদ ব্যয়ও বাড়ছে, যার কারণে বিদ্যুতের দামও যায় বেড়ে। তাই আইন সংশোধন করে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি তেল আমদানির ক্ষমতা দেওয়া হচ্ছে বিদ্যুৎ বিভাগকে। নিয়ন্ত্রণ জায়গার থেকে আস্তে আস্তে সরে আসতে হবে, সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে, সবকিছু রেগুলেট করতে হবে, সবকিছু ওপেন মার্কেট ইকোনমিক্সের তাপ বলাটা। বিদ্যুতের উৎপন্ন করার যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকার বেসরকারি সবাই নিজের তেল নিজেরা ইম্পোর্ট করে। বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলো তেল কিনে বিপিসির কাছ থেকে, আর বিপিসি থেকে ছাড়পত্র নিয়ে সরাসরি আমদানি করে বেশ কিছু বেসরকারি কেন্দ্র। বিশেষজ্ঞরা বলছেন আইন সংশোধনের ফলে কমে আসবে বিদ্যুতের উৎপাদন খরচ। প্রাইভেট সেক্টর যেটা ৩০ টাকা লিটারে যে ফার্নেস অয়েলটা আনে, সেটা ৪২ টাকায় আনতে হচ্ছে ট্যাক্স এবং অন্যান্য খরচ দিয়ে বিপিসিকে। যেহেতু ফার্নেস অয়েলটা শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, এর সুবিধাটা ইনডিরেক্টলি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা পাবো। ৪৫টি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য দিনের ৯,১৮৩ মেট্রিক টন জ্বালানি তেলের প্রয়োজন। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনায়। জনাব শামসুল আলম, জনাব গোলাম রাব্বানী চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব আলম, আপনার কাছে প্রথম জানতে চাচ্ছি যে বেসরকারি প্রতিষ্ঠানের মতো সরকারি প্রতিষ্ঠানও সরাসরি বিদ্যুৎ তেল আমদানি করতে পারবে। এতে বলা হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন খরচ কমে আসবে। আপনি কি একমত? এই সিদ্ধান্তের মধ্যে কতগুলো অস্পষ্টতা আছে, সেটা হয়তো পরে পরিষ্কার করা হবে। এটা ২ নম্বর যে সেই অস্পষ্টতাগুলো যদি আমরা স্পষ্ট না করে এটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে এটার যে সুবিধার কথা বলা হচ্ছে সেই সুবিধার থেকে অনেক অসুবিধা সম্মুখীন হওয়ার ঝুঁকি সৃষ্টি হতে পারে। সেই ব্যাপারটি যদি আমরা এখনই আলোচনার প্রান্তে আনতে পারি, তাহলে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। প্রথম আসেন, আমরা যখন এই বেসরকারি খাতকে এককভাবে বিদ্যুৎ উৎপাদনে ফার্নেস অয়েল আমদানির সুযোগ দেওয়া হলো, তখন আমরা ভয়ানক রকমের আপত্তি তুলেছিলাম। আপনার এই সব জায়গায় এসে কথাবার্তা বলেছিলাম। আমরা বলেছিলাম যে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে সরকারি এবং বেসরকারি উদ্যোক্তা দুজনেরই জন্য। বেসরকারি খাতকে আপনি দরপতনের সুবিধা দিলেন, আমদানি করতে দিলেন, তাকে ট্যাক্স ফ্যাট শুল্ক মুক্ত করলেন, তাকে 10% সার্ভিস চার্জ দিলেন। বুঝলাম যে তার উৎপাদন ব্যয় কমে আসলো, আমাদের কম দামে কিনতে হবে। কিন্তু সরকারি খাতে উৎপাদন ব্যয় বাড়বে এবং সেখানে আপনি ভর্তুকি দেখাবেন, অথচ জাতীয়ভাবে দরপতন আপনি সমন্বয় করলেন না। সুতরাং দুইটা খাতকে একটা খাতে একটা বড় ধরনের বৈষম্য নিয়ে যখন আপনি ব্যবসা করতে দিচ্ছেন, তাহলে সরকারি খাত ব্যবসায় টিকতে পারবে না। এখন আসেন যে জায়গাটা ঝুঁকির মধ্যে পড়ে আছে, সেটা হচ্ছে তেল বিদ্যুৎ উৎপাদন ব্যয় সঙ্গত কারণেই অনেক বেশি। কোনো দেশই এই বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করে না। ইন্ডিয়ার কথা বলেন, চায়নার কথা বলেন, তারা ফেজ আউট করে যাচ্ছে এবং তেল বিদ্যুৎ থেকে সরে আসছে। তাদের যদি ৩০ সাল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন প্ল্যান দেখেন, তারা তেল বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করছে। আমাদের প্ল্যানিং যদি 10 সালের মাস্টার প্ল্যানের কথা বলেন, সেখানে 5%-এর কথা বলেছিল। 2015 সালে যেটা মাস্টার প্ল্যান পাওয়ার সেক্টর, সেখানেও 5% তেল বিদ্যুৎ উৎপাদনের কথা বলা আছে। তেল বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা আছে। এখন দেখেন বাস্তবে আজকে 30% সরকারি বিদ্যুৎ উৎপাদনে ডিজেল আনা হচ্ছে উৎপাদনে। দর পতন যেটা, সেটা সাময়িক একটা অন্তর্বর্তীকালীন একটা সুবিধা, ট্রানজিশনাল পিরিয়ডের আমরা একটা সুবিধা পেয়েছি। এটা ট্রেনটা কিন্তু অস্থায়ী, স্থায়ী ব্যবস্থা না। সেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন হবে 10 বছর 20 বছর মেয়াদে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করার ব্যাপারে। এই যে জায়গাটা, কিন্তু ডিজেল পাওয়ারে যখন আপনি বিদ্যুৎ উৎপাদন করার মানে বিদ্যুৎ উৎপাদনকারীকে যখন সুযোগ দিলেন আমদানি করার, আর বিপিসিকে আপনি দরপতনের সুবিধার
ডিজেলে আনলেন না, তাতে কি দাঁড়াবে যে এখানে একটা কালো বাজারিতে তেল চলে যাবে। এবং সেটা হয়েছেও আমরা জানি। সেটা হয়েছে। সেই বিষয়ে আপনার কাছে আমরা বিস্তারিত পরে আসবো আপনার কাছে। জনাব গোলাম রাব্বানী চৌধুরী, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বেসরকারি প্রতিষ্ঠানের মতো সরকারি প্রতিষ্ঠানও বিদ্যুৎ উৎপাদনের জন্য তেল সরাসরি আমদানি করতে পারবে, তাদের বিপিসির কাছে তাদেরকে যেতে হবে না। এটা কি দেশের সার্বিক বিদ্যুৎ উন্নয়নের জন্য কি আপনি এটা কিভাবে দেখেন এই হ্যাঁ, আমি অবশ্যই, ধন্যবাদ আপনাকে, আমি অবশ্যই এটাকে পজিটিভ হিসেবে দেখছি এই কারণেই দেখেন আমরা বিপিসি যখন অয়েল বিক্রি করে তাদের যে রেট, তাদের যে প্রাইস, সে পার মেট্রিক টন ওরা বিক্রি করছেন, আমরা যখন কিনেছি ওইখানে, তো অত্যন্ত মানে উঁচু মূল্যে ওনাদের কাছ থেকে আমরা নিতে হতো। আমরা যখন ইন্টারন্যাশনাল মার্কেট থেকে 22 টাকা দরে যখন আমরা অয়েল কিনছি, তখন বিপিসি বিক্রি করেছে 42 থেকে 44 টাকা। যখন আমরা 32-33 টাকা দিয়ে কিনেছি, তখন বিপিসি বিক্রি করেছে 60 থেকে 62 টাকা দরে। সো আপনারা ভালো করেই বুঝেন যে এই এত হাই প্রাইস দিয়ে যদি আমরা বিপিসির কাছ থেকে অয়েল নিয়ে এসে আমরা বিদ্যুৎ উৎপাদন করি এবং সেই বিলটুকু পিডিবি আমাদেরকে দিচ্ছে, সো এভারেজ কস্টিং যখনই যাবেন তখনই পার কিলোওয়াটের কস্ট অনেক হাই হচ্ছে এবং পিডিবি অনেক অনেক বেশি দিতে হচ্ছে। তো সেই কারণেই আমরা প্রাইভেট এন্টারপ্রেনার হিসেবে যখন সরকার আমাদেরকে আলাদা করে দিয়ে দিলেন, তখন আপনারা স্বাগত জানিয়েছিলেন। আমরা স্বাগত জানিয়েছিলাম এবং আমরা যখন এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার আগে যখন টেন্ডার হয়েছিল, ওই টেন্ডারের সময়ও কিন্তু এই কন্ডিশন দেয়া ছিল যে আপনারা এন্টারপ্রেনাররা নিজেরাই নিজেদের ব্যবস্থাপনায় অয়েল ইম্পোর্ট করে প্ল্যান্ট পরিচালনা করতে হবে। যখন নিশ্চয়ই সরকারের সাথে আপনার বিদ্যুৎ বিক্রি করবেন, সরকারের কাছেই করবেন, সেক্ষেত্রে এখন কন্ট্রাক্টর যে দাম নির্ধারণ করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম যদি ওঠানামা করে, তখন কি সেই সরকারের কাছে বিক্রি করার রেটের পরিবর্তন আসবে? সেই অয়েলের প্রাইস থেকে গভর্নমেন্ট কিন্তু পাস থ্রু করে দিয়েছে। সো আমরা যে অয়েলটা কিনছি সিঙ্গাপুর মার্কেট থেকে, ওইখানকার যে মপস প্রাইস যেটা দেয়া আছে, ওইটাই কিন্তু আমরা সাবমিট করছি এবং আমাদের যে অয়েলের যে পরিমাণ যেটা নির্ধারণ করে দেয়া হচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, আমরা কিন্তু টেন্ডার যখন কোট করেছি তখন হিট রেট মেনশন করে আমরা কোট করেছি, পার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে কত গ্রাম অয়েল আমরা মেশিন আমাদের কনজিউম করবে, সেই হিসাব করেই পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আমাদেরকে অয়েলের কোয়ান্টিটিটা পারমিশন দিচ্ছে। আমরা সেইভাবে এনেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহার করছি। বিপিসি তার ভূমিকা কি থাকবে? বিপিসির তেল আমদানির ক্ষেত্রে ভূমিকাটা, বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে যে তেল লাগে সেটা বাইরে চলে গেল। সরকারি খাতে যে কথাটা বলা হয়েছে সেটার উপরে আমি বলেছি বাট আছে, কারণ পিডিবির নিজে ভর্তুকিতে চলে, তার কোনো বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করার তার সক্ষমতা নেই। আমরা 5% করে জমিয়ে যে পয়সা দিই, সেই পয়সা তার বিদ্যুৎ উৎপাদন ব্যয় মেটানোর জন্য সেখানে বিনিয়োগ করতে হয়। সরকার যে বিনিয়োগ দেয় সে বিনিয়োগ ইনসাফিসিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে, তার মেনটেনেন্স সব বিদ্যুৎ খাতে। জ্বালানি তেল কেনার জন্য তার বিনিয়োগ সরকারকেই দিতে হবে, সেই বিনিয়োগ সক্ষমতার ব্যাপারটি অস্পষ্ট। অর্থাৎ তার যদি তেল আমদানি করতে হয় তাহলে তার বিনিয়োগ সক্ষমতা লাগবে, সেই সঙ্গে তার কারিগরি সক্ষমতা লাগবে। এইসব ব্যাপারগুলো কোনো কিছুই তাকে উন্নয়ন না করে, সেই ব্যাপারে প্রস্তুত না করে আপনি কাগজে ঢুকাই দিলেন যে সে করতে পারবে চাইলে। তার চাওয়া তো সরকারের চাওয়া, সরকারের চাওয়াটা যে এখানে অস্পষ্ট এবং অস্বচ্ছ এবং সেই চাওয়ার প্রেক্ষিতে সে আমদানি করে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাবে, এর অনেকগুলো ফ্যাক্টর রয়ে গেছে। আলটিমেটলি এই সুবিধা নিয়ে সে বিদ্যুৎ উৎপাদন করে ব্যয় কমাতে পারবে, সেই ব্যাপারটি অনেক জটিল। তারপরে আমি যে বিষয়টি বলবো যে এইখানে এই 2009 সাল থেকে আরম্ভ করে আজকে 2016 সাল পর্যন্ত যেখানে তেল বিদ্যুৎ উৎপাদন আমরা বাড়িয়েছিলাম, রেন্টাল কুইক রেন্টালের প্রশ্ন আসছিল, তাদেরকে আইপিপির মর্যাদা দেওয়া হলো, অমুক তমুক করা হলো, 21 সাল পর্যন্ত বাড়ানো হলো, সেই জায়গাটা ক্যাপাসিটি পেমেন্টার কিন্তু যৌক্তিক করা হলো না। এই যে জায়গাগুলো, যে মানুষের যে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমেছে তেল কমার কারণে, এবং এই যে সংকটের কারণে যেসব জায়গায় এক্সেসিভ খরচ আমরা করে সংকট মীমাংসা করেছিলাম বা সমাধান করেছিলাম, তারপরে সব জিনিসপত্রগুলোকে যৌক্তিক করে জনগণের স্বার্থ সংরক্ষণ করা বা জনগণের স্বার্থ নিশ্চিত করা জায়গাগুলোতে হাত দেওয়া হয়নি।
এবং ওনার কাছে আমার প্রশ্ন থাকলো যে আপনারা ক্যাপাসিটি পেমেন্টের ব্যাপারে, যদিও উনি রেন্টাল কুইক রেন্টালের মালিক নন, কিন্তু এই রেন্টাল কুইক রেন্টালের যে ক্যাপাসিটি পেমেন্টের ব্যাপারটি যেটা আসছিল যে 3 বছরে তাদের ব্যয় তুলে নিতে হবে, 5 বছরে তাদের ব্যয় তুলে নিতে হবে, সুতরাং এই সময়ে তাদের সব টাকা তুলে দেওয়া হলো। যেটা যে প্রশ্ন আমি যে প্রশ্নে আরেকটু বলি, সেই সময়ে বিদ্যুৎ উৎপাদন না করে ব্যয় সাশ্রয় করে আমরা লোডশেডিং মেনে নিয়েছি, কারণ তেল বিদ্যুৎ উৎপাদন ব্যয় এত বেশি হচ্ছিল যে ঘাটতি এত বেশি হয়েছে, তারপরেও তাদেরকে আমরা ক্যাপাসিটি পেমেন্ট দিয়েছি। সেই ক্যাপাসিটি পেমেন্টটা অ্যাজ ইট ইজ রেখে চুক্তি নবায়ন হয়ে গেল। সেই ক্যাপাসিটি পেমেন্টের ব্যাপারটি সুরা হলো না, বলা হলো যে তেল বিদ্যুৎ চলে যাবে, কয়লা বিদ্যুৎ আসবে। তখন পিক দেখেছিলেন আপনি যে রোড ম্যাপ ধরে যে বিদ্যুতের দাম কমে আসবে, আমাদের বিদ্যুতের রেট কমে যাবে, এইসব কথাবার্তা বলা হয়েছিল। কিন্তু সেই বিদ্যুৎ উৎপাদন ব্যয় সাশ্রয়ের যে নমুনা আজকে এসে দাঁড়াচ্ছে যে সেখানে আমরা অলরেডি বিদ্যুৎ উৎপাদন প্রাইভেট সেক্টর কি বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখতে পারে, কারণ এখনো বাংলাদেশের মেজরিটি বিদ্যুৎ উৎপাদন কিন্তু সরকারের হাতেই আছে, বড় বড় যেমন পাওয়ার প্ল্যান্টগুলি। সেই ক্ষেত্রে সেই ক্যাপাসিটি, সেই সক্ষমতা কি প্রাইভেট সেক্টর আছে? হ্যাঁ, অবশ্যই আছে আমি বলবো। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার, যেহেতু আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী উনি, এবং ওনার দক্ষ এবং সুযোগ্য ব্যবস্থাপনার কারণেই কিন্তু আমরা, আমাদেরকে উৎসাহিত করার কারণে আমরা অন্যান্য ব্যবসা বাদ দিয়ে কিন্তু এই বিদ্যুৎ প্লান্ট স্থাপনে, পাওয়ার জেনারেশনের বিজনেসে আমরা ইনভেস্ট করেছি। এবং আপনারা অনেকেই জানেন আমরা দেশি বিদেশি অনেক বিনিয়োগকারীদেরকে নিয়েই কিন্তু আমরা এই সেক্টরে আমরা কাজ করছি। এবং প্রাইভেট সেক্টরের যে এন্টারপ্রেনাররা লাস্ট 10 ইয়ার্সে যেভাবে ম্যাচিওর্ড লেভেলে চলে আসছে, এক্সপেরিয়েন্সড হয়ে গিয়েছে, যে আমরা আমাদের প্ল্যান্টগুলো আমরা নিজেরাই আমাদের ইনহাউস এক্সপার্ট বিল্ড করতে পেরেছি। আমাদের ইনহাউস এক্সপার্টরাই কিন্তু আমাদের প্ল্যান্টগুলো অপারেট করছে। সো আমরা কেন 100 মেগাওয়াট, 200 মেগাওয়াট, 500 মেগাওয়াট, আমরা যে যারা এন্টারপ্রেনাররা আছি, আপনি শুধুমাত্র এই অয়েল বেস পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে সেখানেই দেখছেন আমরা 27টা পাওয়ার প্ল্যান্ট, রাইট, 27টা পাওয়ার প্ল্যান্ট আমাদের প্রাইভেট সেক্টরে আমরা অপারেট করছি, যে জায়গায় সরকারের 18টি পাওয়ার প্ল্যান্ট আছে। সো মেজরিটি পোরশনই কিন্তু আমরা প্রাইভেট সেক্টরই করছি। সো আমরা কোয়াইট কোয়ালিফাইড, কোয়াইট ক্যাপেবল, আমরা সেগুলো সুন্দরভাবে অপারেশন করতে পারছি। জনাব চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি জ্বালানি তেল আমদানি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম এবং বারাকা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী। জনাব চৌধুরী এবং জনাব আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আলম, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে পিডিবির বিনিয়োগ সক্ষমতা নেই, এবং আমরা এটাও জানি যে বাংলাদেশের সরকারি খাতের যে ব্যবসাগুলো হয় সেটা কোনোটা একটু লাভজনক আমরা দেখি না, সবগুলোতে বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি বলা হয় যে এই পাওয়ার উৎপাদন ক্ষমতা সম্পূর্ণই আমরা বেসরকারি খাতে ছেড়ে দেই, অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে যে কথাটা মন্ত্রী মহোদয় বলেছেন, ওই জায়গাটাই কিছুটা সমস্যা রয়ে গেছে, যে আমাদের মার্কেটে মুক্তবাজার অর্থনৈতিক প্রতিযোগিতা, সেখানে কম্পিটিশন এনশিওর করা হয়। রাষ্ট্রের আমাদের কম্পিটিশন ল এখনো আমাদের কম্পিটিশন একটা অ্যাক্ট হয়েছে, হ্যাঁ, কম্পিটিশন একটা কমিশন তৈরি হয়েছে। আমাদের এই সব রেগুলেটরি কমিশন গুলো ফাংশনিং না, সেগুলো আলটিমেটলি সরকারের অধিদপ্তর হয়ে যায়। আর সরকারের মধ্যে যেহেতু ব্যবসায়ীরা থাকে, তারা তাদের স্বার্থে এইগুলো অপারেট করে। আজকের যে জায়গাটা আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করেছি, সেই জায়গাটায় আসি যে ডিজেলকে কোনো অবস্থাতেই আমি জানতে চাইলাম যদি প্রাইভেট সেক্টর ছেড়ে দেওয়ার ব্যাপারটা। এবার আসেন যে মুক্তবাজার অর্থনীতির ব্যাপারটা যেটা উনি বললেন, আমাদের এখানে কোনো কম্পিটিশন নেই, কোনো সেক্টরেই কম্পিটিশন নেই। পাওয়ার সেক্টরে তো কম্পিটিশন থাকা তো দূরের কথা। আচ্ছা, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে আপনি প্রাইসিং পলিসিটা সরকারের হাতে থাকবে, সবসময় থাকে। সরকার সেই প্রাইসিং পলিসি দিয়ে সরকার কোনো কিছু রেগুলেট করছে না, সরকার আরবিটারি করছে, অ্যাডহক ভিত্তিতে করছে। এইবার আসেন রেগুলেটরি কমিশন একটা তৈরি করা হয়েছে, একক কর্তৃত্বের স্বাধীনতা দিয়ে তাকে তৈরি করা হয়েছে, কিন্তু তাকে প্রাইস ফিক্সেশনের জন্য আপনি পাওয়ারে বেঞ্চমার্ক প্রাইস তৈরি, উনি যে প্রাইসে পাওয়ার বিক্রি করতেছেন তার বেঞ্চমার্ক প্রাইস তৈরি করে দেওয়ার কথা, আজকে মানে তৈরি হওয়ার কথা। আজকে আইপিপি নামক একটা ফ্যাক্টর ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখানে আইপিপি ছিল কম্পিটিশন, বলা হতো যে কম্পিটিটিভ ওয়েতে দাম নির্ধারণ হয়েছে, সুতরাং ওটা রেগুলেটরি কমিশন আসবে না। কিন্তু আপনি এখন সব পাওয়ার প্ল্যান্টটা বিশেষ বিধানের আওতায় সব
আনসলিসিটেড Unsolicited চলে করে যাচ্ছেন যাচ্ছে। এবং যেসব নিয়মের আওতায় এক এক নিয়মে ঢোকার সুযোগ দিয়েছেন আপনি, আইপিপি, এসআইপিপি তারা কম্পিটিটিভ বলে তারা তাদের মতো করে প্রাইস ফিক্সেশন হচ্ছে, মার্চেন্ট পাওয়ার বেঞ্চমার্ক প্রাইসে আসছে, হ্যাঁ, কিন্তু সরকারি বিদ্যুৎ অন্তত এখন সরকারি ক্ষেত্রে যে দুর্নীতি হয় সেটা না, নিয়ে তো আপনি যুদ্ধ করতে হবে না যদি ব্যাপারটি- আমরা বলি। দুর্নীতির ব্যাপারটি যেটা বলছেন, দুর্নীতিতে যে লস হয় আর সরকারি খাতে মুনাফা আনরেগুলেটেড ডিরেগুলেটেড থাকার কারণে যে অতিরঞ্জিত মুনাফা হয়, শেষে দেখা যাচ্ছে যে দুর্নীতি চললেও দেখা যাচ্ছে যে জনস্বার্থ মানুষের ক্ষতি কম হয়। এই ব্যাপারটা এখন এই পর্যায়ে চলে গেছে। আপনি যদি পাওয়ার সেক্টরের পুরো প্রোডাকশন থেকে যদি ডিস্ট্রিবিউশন পর্যন্ত যান, এই একটা সেক্টরের ভেতরের হার্ডওয়্যারটা বোঝার সুযোগ হয়েছে, যেহেতু সেটা গণশুনানি হয়। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আপনি উৎপাদনে কোনো অবস্থাতেই বেসরকারি খাতকে ডিরেগুলেট করে মুক্তবাজার অর্থনীতিতে দিতে পারেন না, কারণ আপনি মুক্তবাজার অর্থনীতির কথা বলছেন কিন্তু বাজারকে কম্পিটিটিভ করতে পারেননি। এটা মনোপলি রয়ে গেছে, একক ক্ষমতা। না, অনেক মার্কেট প্লেয়ার থাকলে সেই মনোপলির সুযোগ কি থাকবে জনাব চৌধুরী? আপনার কি মনে হয় যে আপনার কি মনে হয়? একটু দ্বিমত পোষণ করছি যে উনি যে মনোপলির বিষয়টা নিয়ে আসছেন আমাদের পাওয়ার জেনারেশন, আমরা যারা আইপিপি প্রজেক্ট করছি আমরা তো সরকারের একদম পরিচ্ছন্ন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু এখানে হেভি কম্পিটিশন ফেস করেই কিন্তু আমরা আমাদের ট্যারিফ যখন যে লয়েস্ট লাইসেন্সের ক্ষেত্রে বাংলাদেশে সবসময় একটা কথা বলা হয়ে থাকে অবশ্য যে রাজনৈতিক প্রভাবের প্রয়োজন রয়েছে, সেই বিষয়টা আমরা উল্লেখ করতেও পারি বিভিন্ন ক্ষেত্রে। শুধু আমি বলছি না আপনার ক্ষেত্রে, সকল লাইসেন্সের ক্ষেত্রে বাংলাদেশে এক ধরনের দুর্নীতি না, সেই ব্যাপারে যে সকল লাইসেন্সের ক্ষেত্রে ঢালাও হয়ে বলছি না। দুর্নীতির বিষয় যেটা এখানে বলা হচ্ছে আমি একমত না সেটার ব্যাপারে। আমি নিজে একজন এন্টারপ্রেনার, আমি একদম শতভাগ স্বচ্ছতা মেনটেন করেই কিন্তু ট্রান্সপারেন্সি মেনটেন করেই কিন্তু আমার বিজনেস আমি চালিয়ে যাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন আমার অয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের এবার ফার্স্ট পাওয়ার প্ল্যান্ট who got the fund from the World Bank directly, and we have been introduced such a latest technology in my power plants. আমাদের যেহেতু এই অয়েল আমরা বার্ন করে বিদ্যুৎ উৎপাদন করছি, ওইটার সাথে সালফার কন্টেন্ট 3.5% নরমালি থাকে। যদি আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা যে আমি বলছিলাম যে জনাব আলমকে বলছিলাম যে যদি প্রাইভেট সেক্টরে চলে যায় পুরোপুরি আমাদের বিদ্যুৎ উৎপাদন, তাহলে সমস্যা কোথায়? আপনাকে জানতে চাই যদি পুরোপুরি নিতে প্রস্তুত কিনা, আপনি বলছেন প্রস্তুত, সেক্ষেত্রে সামনে কি চ্যালেঞ্জ দেখেন পুরো আপনারা যদি পাওয়ার জেনারেশন করতে চান প্রাইভেট সেক্টরে? আমরা প্রাইভেট সেক্টরে আগে আপনি কথা উঠিয়েছিলেন যে আপনারা কতটুকু ক্যাপেবল। হ্যাঁ, আপনি বলছেন আপনারা ক্যাপেবল, আমি চ্যালেঞ্জটা জানতে চাই। আমরা এইসব বড় প্রজেক্টগুলো আমাদের হাতে যদি চলে আসে, এখানে গভর্নমেন্ট আমাদের যারা সাকসেসফুলি প্ল্যান করেছে এবং যারা অপারেট করছে এবং দোজ এন্টারপ্রেনার্স মানে ইউজ দ্য ব্র্যান্ডেড অ্যান্ড লেটেস্ট ফুয়েল এফিশিয়েন্ট ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারিজ, তাদেরকে নিয়ে এই যে আমাদের আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে আমরা বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন নামে আমরা একটা অ্যাসোসিয়েশন বিল্ড করেছি এবং এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিন্তু আমরা সরকারকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রস্তাব আমরা দিচ্ছি যে আমাদেরকে আরও কিভাবে বেশি করে কাজে লাগানো যায় এবং আমাদেরকে যদি একটা টিম করে কয়েকটা পাওয়ার প্ল্যান্টকে যদি একত্র করে একটা বড় পাওয়ার প্রজেক্ট দেওয়া হয়, সো উই আর কোয়াইট ক্যাপেবল, আমরা সেটা করতে পারবো। ডক্টর আলম, আপনাকে জানতে চাই পাওয়ার সেক্টর বাদে অন্য অনেক সেক্টর আমি যদি বলি সেখানে পুরোপুরি এখন নিয়ন্ত্রণ করছে প্রাইভেট সেক্টর, সেখানেও কি ঝুঁকি আছে নাকি পাওয়ারের ক্ষেত্রে জ্বালানির ক্ষেত্রে এই ঝুঁকিটা বেশি বলে আপনি যদি বলেন টেলিকমিউনিকেশন ইট ইজ ভেরি প্রসপেক্টিভ সেক্টর, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে গ্রামীণ একক কর্তৃত্ব অর্জন করতে যাচ্ছে, সেটার জন্য কম্পিটিশন ল আছে বা ল হবে খুব বেশি ইফেক্টিভ এখন পর্যন্ত হয়নি। পাওয়ার সেক্টরের এই যে জায়গাটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, আমি আবারও ফিরে আসব যে ডিজেলকে এভাবে প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টর এভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। ধন্যবাদ। খুবই সংক্ষেপে 10 সেকেন্ড আপনি বলতে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের যে এফিসিয়েন্সি, যে আমরা প্রাইভেট সেক্টরে যে প্ল্যান্টগুলো অপারেট করি, আমাদের অপারেশনাল কস্ট আমরা একদম বটম লাইন থেকে শুরু করে একদম জেনারেশন পর্যন্ত আমাদের দক্ষ যারা অপারেটর আছে, ইঞ্জিনিয়াররা আছে, তারা খুব এফেক্টিভলি কিন্তু আমাদের এটা করে আমরা কম করেছে সরকারকে বিদ্যুৎ দিতে সক্ষম। জনাব গোলাম রব্বানী চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর শামসুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আরো কথা বলবো। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।